এটা আমাদের এই সিরিজের 35তম লেকচার। তো এখানে আমি আজকে ভেবেছিলাম, দুটো ভাবনা চলছিল, যে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক শুরু করব, আবার আরেকটা চিন্তা ছিল যে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের শেষ অংশটা এখনো পর্যন্ত আমরা পুরো করতে পারিনি, কারণ কান্ট নেগেশন নিয়ে যা বলেছেন, নাথিং নিয়ে যা বলেছেন, সেটা খুবই সামান্য কথা, কিন্তু সেটার বিশাল ইমপ্লিকেশন আছে কান্টের ফিলসফিতে, এবং নাথিং নিয়ে আলোচনাটা কোনোখানে নেই। কাজে আমাদের খুঁজে খুঁজে বের করতে হয় যে কোথায় কি আলোচনা আছে নাথিং নিয়ে, কান্টের আসল বিবক্ষা কি। তাই আমি সিদ্ধান্ত করেছি নাথিং নিয়ে আজকের দিন বলবো, আজকে বলবো নাথিং নিয়ে আরো কিছু কথা বলবো। আজকে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে ঢুকছি না, পরের লেকচারে ঢুকবো। নাথিং নিয়ে কান্ট কি বললেন সেটা দেখা যাক, তারপরে অন্য কথা, আরো কিছু কথা বলবো। কিছুটা রিপিটেটিভ হবে, কারণ আগের দিন নাথিং নিয়ে বলেছিলাম, এখন আজকেও সেটা নিয়ে কিছু আলোচনা হবে। এক মিনিট। আসলে একটা খুব রেলেভেন্ট বই আমার হাতে এসছে, সেটা আমাকে অর্পিতা খুঁজে দিয়েছে, কিন্তু অর্পিতা খুঁজে দিয়েছে, আমি অর্পিতার কাছে চেয়েছি দেরি করে, অর্পিতা খুঁজে দিয়েছে 2 ঘন্টা আগে। তো সেই বইটা আহ, মানে যথেষ্ট ভালো করে আমার পড়া হয়নি। এখন নাথিং বলতে কান্ট কি বুঝেছেন? নাথিং শূন্য, নাথিংনেস, শূন্যতা, এটা কান্ট কি বুঝেছেন? এটা হচ্ছে নয়ের, মানে নেগেশন, নয় এবং লিমিটেশন, সীমাবদ্ধতা, এটার একটা ফাংশন। আমাদের চিন্তার মধ্যে কান্ট দুটো কথা বলেছেন, চিন্তার কিছু সীমাবদ্ধতা আছে এবং চিন্তার মধ্যে সীমাবদ্ধতা আছে। চিন্তার সীমাবদ্ধতা মানে আমরা সবকিছু চিন্তা করতে পারি না, এটা চিন্তার সীমাবদ্ধতা। চিন্তার কিছু লিমিট আছে, সেই লিমিটগুলো কি সেটাও আমরা পুরোপুরি বুঝতে পারি না, কারণ আমরা একভাবে চিন্তা করি, আমরা মানুষ, আমাদের চিন্তার একটা নির্দিষ্ট কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যারা না মানুষ, তাদের চিন্তা হয়তো অন্যরকম, তাদের মতো করে আমরা চিন্তা করতে পারবো না। এটা হচ্ছে চিন্তার সীমাবদ্ধতা। কাজে আমরা মানুষের মতো করেই চিন্তা করব। আরো আরেকটা হচ্ছে চিন্তার মধ্যে সীমাবদ্ধতা, অর্থাৎ আমরা সীমাকে চিন্তা করতে পারি, যেমন অসীমকে চিন্তা করতে পারি, সীমাকেও চিন্তা করতে পারি। এর 3টে দিক আছে। একটা হচ্ছে
সসীমতা, সেটাকে চিন্তা করতে পারি। আরেকটা হচ্ছে অসীমতা, এটাকে চিন্তা করতে পারি। আরেকটা হচ্ছে সসীম আর অসীম দুটোকেই বাদ দিয়ে শূন্যকে চিন্তা করতে পারি। শূন্যটাও এক রকমের অসীম। তাহলে অসীম দু রকমের, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নঙর্থক। যেমন আমরা ভাবতে পারি নাম্বার সিরিজটা, ন্যাচারাল নাম্বারের সিরিজটা অসীম, কারণ যে কোনো নাম্বার তুমি কল্পনা করো 1 2 3 4 আপ টু n, তুমি সেই নাম্বারটা n নাম্বারটার সঙ্গে n+1 চিন্তা করতে পারবে, এটা কোথাও শেষ হবে না। এটা একটা অসীম সেট। তাহলে ইনফাইনাইট সেট আমরা চিন্তা করতে পারি। ঠিক তেমনি আমরা ইনফাইনাইট নাথিং চিন্তা করতে পারি। ইনফাইনাইট নাথিং কি? কিছুই নেই, কিছুই নেই, তার কোনো সীমা নেই। কিছুই নেই এর কোনো সীমা হয় না। এটা পিওর নাথিং। এর আবার আরেক রকম হয়, যেটা হচ্ছে লিমিটেশন। এটাও এক রকমের নাথিং। আমি যখন বলছি কাক কালো, তখন এর একটা লিমিটেশন আছে, একটা লিমিটেশনের কথা বলছি। কাকের সম্পর্কে একটা, এখানে একটা পজিটিভ কথা বলছি, কাক কালো, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা লিমিটেশন। কারণ ওই কালোর বাইরে একটা অসীম দুনিয়া আছে, বর্ণের দুনিয়া, যে বর্ণের দুনিয়ার কোনো সীমা আমি নির্দেশ করতে পারছি না। কাক কালো এইটুকু শুধু বলছি। কাক অকালো কিংবা না কালো, এটা বললেও ঠিক একই ভাবে। না কালোর বাইরে কালোর একটা অসীম দুনিয়া আছে, কত রকম কালো বস্তু আছে, তার কোনো সীমা নেই। তাহলে এটা একটা লিমিটেশন, দুদিক থেকেই লিমিটেশন হয় এরকম ভাবে। এর সঙ্গে তাহলে কোনটা যুক্ত? অ্যাফার্মেটিভ জাজমেন্ট যুক্ত আর নেগেটিভ জাজমেন্ট যুক্ত। এই কথাটাই আমরা পরে আসবো এই লিমিটেশনের ক্ষেত্রে। আর যেটা নেগেশন বলছি, নেগেশনের ক্ষেত্রে, নেগেশনটা মোর জেনারেল টার্ম। নেগেশনটা দু রকমের হতে পারে, নেগেশন বাই লিমিটেশন আর নেগেশন মানে কমপ্লিট নাথিং, পিওর নাথিং, এটা বোঝা যেতে পারে। আচ্ছা, একটু এগোই। কান্টের মোস্ট জেনারেল কনসেপ্ট হচ্ছে সবচেয়ে সাধারণ কনসেপ্ট, সবচেয়ে সামান্য কনসেপ্ট, সবচেয়ে উপরের কনসেপ্ট। যেমন নৈয়ায়িকরা বলেন সত্তা হচ্ছে সবচেয়ে উপরের কনসেপ্ট, তেমন সবচেয়ে জেনারেল কনসেপ্ট হচ্ছে অবজেক্ট ইন জেনারেল। অবজেক্টের কথা বলছি, বিশেষ কোনো অবজেক্টের কথা বলছি না। এটা কিন্তু একটা পজিটিভ কনসেপ্ট, অবজেক্ট ইন জেনারেল। এটা কোন ক্ষেত্রে লাগে তাহলে? এটা ওই যে আমরা লজিক্যাল ক্যাটেগরি গুলো, লজিক্যাল ফাংশন গুলো শিখেছিলাম, যে 12 রকমের লজিক্যাল ফাংশন হয় অ্যারিস্টটলের মতে। সেই 12 রকমের মধ্যে যেগুলো অ্যাফার্মেটিভ, সেই অ্যাফার্মেশনের সঙ্গে এটা যুক্ত, অবজেক্ট ইন জেনারেল। অ্যাফার্মেশন মানে আমি অবজেক্ট ইন জেনারেলকে স্বীকার করছি। এখন কোন পার্টিকুলার
অ্যাফার্মেটিভ জাজমেন্ট যখন তৈরি করি, এটা যখন জাজমেন্টের মধ্যে চলে আসে, তখন সেটা অবজেক্ট ইন জেনারেল আর থাকে না। অ্যাফার্মেশন মানে কি, কিছু হচ্ছে কিছু, এই কিছু হচ্ছে কিছু অবজেক্ট ইন জেনারেল, এটাই হচ্ছে অ্যাফার্মেশন। কিন্তু যদি বলি কাক কালো, তাহলে অ্যাফার্মেশনটাও কিন্তু একটা লিমিটেশন হয়ে গেল, সেটা অবজেক্ট ইন জেনারেল আর থাকলো না। এক্ষেত্রে কি হয়, আমার যে ইন্টুইশন অবজেক্ট ইন জেনারেলকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই ইন্টুইশনটা ডিটারমিন্ড হয়ে যায় যখন তার উপর কনসেপ্টস আরোপিত হয়। যেমন অবজেক্ট ইন জেনারেলটা, যে কনসেপ্ট আরোপিত হয়ে গেল, কাক হয়ে গেল, সেটা জেনারেল অবজেক্ট থাকলো না। ঠিক এর উল্টোটা হচ্ছে নেগেশন, সেটাও অবজেক্ট ইন জেনারেল। ওটা কি হলো, যে অবজেক্ট ইন জেনারেল ইন রেসপেক্ট অফ দ্য লজিক্যাল ফাংশন অফ অ্যাফার্মেশন অফ এ জাজমেন্ট। অ্যাফার্মেশনের ক্ষেত্রে ওটা অবজেক্ট ইন জেনারেল, এটা পজিটিভ, সেখানে এক্সিস্টেন্সের কথা আসে। কিন্তু নেগেশনের ক্ষেত্রে সেখানেও কিন্তু দ্য কনসেপ্ট অফ অবজেক্ট ইন জেনারেল, এটা হাইয়েস্ট কনসেপ্ট। এখানে কি হয়, বাই মিনস অফ ইন্টুইশন, যেটা দিয়ে ইন্টুইশনে কি হয়, যে সেটা ডিটারমিন্ড হয় ইন রেসপেক্ট অফ দ্য লজিক্যাল ফাংশন অফ নেগেশন। তাহলে অ্যাফার্মেশনের ক্ষেত্রে অবজেক্ট ইন জেনারেলটা পজিটিভ, আর নেগেশনের ক্ষেত্রে দ্য কনসেপ্ট অফ অবজেক্ট ইন জেনারেল এটা নেগেটিভ, এটাকে নেগেশন বলা হয়। এখন কোনটার প্রাইমেসি, এটা নিয়ে মতভেদ আছে। তিনটে পসিবল মত হতে পারে। এক, অ্যাফার্মেটিভ অবজেক্ট ইন জেনারেল এবং নেগেশন দুটোই প্রাইমারি, দুটোই সমান। দুই, অ্যাফার্মেশনটা প্রাইমারি, নেগেশনটা সেকেন্ডারি। নৈয়ায়িক যেভাবে বলেন, অভাবকে বুঝতে গেলে ভাবকে বুঝতে হবে, শুধু অভাবের কোনো মানে হয় না। অভাব মানে কিছুর অভাব, অভাব সব প্রতিযোগিক পদার্থ, অভাব মানে ঘটাভাব, পটাভাব, এরকম ভাবে বুঝতে হবে। তাহলে ভাব পদার্থটাই প্রাইমারি, বৈশেষিকরা সেটা বলেন। অভাব পদার্থটা সেকেন্ডারি। সেই জন্য কনাদ বৈশেষিক সূত্রে 6টা ভাব পদার্থের উল্লেখ করেছেন, অভাবের উল্লেখ করেননি। কেন উল্লেখ করেননি সপ্তম পদার্থ অভাব, সেই প্রশ্ন করা হলে অনেক ব্যাখ্যাকার বলেছেন যে তার কারণ হচ্ছে অভাবটা ভাবের উপর নির্ভর করে।
এটা আর একটা মত। তার মানে ভাবটার প্রাইমেসি। আর একটা থার্ড মত আছে, যে মতটা আমি এখানে সাপোর্ট করব, সেটা হচ্ছে অভাবের প্রাইমেসি। কারণ অভাবের ব্যাকড্রপেই, অভাবের প্রেক্ষিতেই ভাবের অর্থ হয়। কথাটার মানে কি? কথাটার মানে হলো, ধরো একটা ব্ল্যাক বোর্ড, তুমি চক দিয়ে একটা কিছু লিখলে, এই কথাটাই লিখলে অভাবের প্রেক্ষিতে ভাবের অর্থ হয়। এখন কোনটা প্রাইমারি, কোনটা আগে, কোনটা পরে, একটু চিন্তা করলেই বুঝতে পারবে ব্ল্যাক বোর্ডটা আগে, ব্ল্যাক বোর্ডটা প্রাইমারি, যেটা ব্ল্যাক বোর্ড, না হলে তুমি লিখতে পারতে না। তুমি একটা লিখলে কিংবা কিংবা একটা জিওমেট্রিক ফিগার আঁকলে, জিওমেট্রিক্যাল ফিগার আঁকলে সেই ফিগারটাও অর্থ পাচ্ছে ওই ব্ল্যাক বোর্ডের প্রেক্ষিতে। একটা সার্কেল আঁকলে এই সার্কেলটা অর্থ পাচ্ছে ওই সার্কেলের বাইরের অংশটার থেকে। সার্কেলটা ওই বাইরের অংশটা থেকে বাকি অংশটাকে আলাদা করছে, সার্কুলার অংশটাকে আলাদা করছে। বাকি অংশ, বাইরের অংশটা না থাকলে সার্কেলের কোনো মানে হতো না, বা সার্কেল আঁকাই যেত না। কিন্তু কোনটা প্রাইমেসি, এই প্রশ্নটা এখানে করা হয়েছে। কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা করা হয়নি। যদি জিজ্ঞাসা করা হয় কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেখানে উত্তরটা হবে ওই ভাবটা বেশি ইম্পর্টেন্ট। কারণ অভাবের প্রেক্ষিতে ভাবের অর্থ হলেও অর্থ আমরা ভাবেরই বুঝি। তুমি ওখানে সার্কেলটাই বুঝছো। আমি একটা সার্কেল আঁকলাম, তোমায় জিজ্ঞাসা করলাম কি দেখছো, তুমি উত্তর দাও না আমি ব্ল্যাক বোর্ড দেখছি, তুমি উত্তর দাও একটা সার্কেল দেখছি। কিংবা আমি লিখলাম যে এটা একটা ব্ল্যাক বোর্ড, তুমি এটা উত্তর দাও না আমি ব্ল্যাক বোর্ডটা দেখছি, তুমি উত্তর দাও আমি এই লেখাটা দেখছি যে এটা একটা ব্ল্যাক বোর্ড। A291, B347। এখন এখানে নেগেশন নিয়ে আরো অনেক প্রচুর কথা আছে। একটা কথা হচ্ছে এই, নেগেশন একটা এমটিনেস, কান্ট নিজেই বলেছে নেগেশন ইজ নাথিং। কেন নেগেশন নাথিং? 4 রকম নেগেশনের কথা বলেছেন, যেটা আগেও আমরা আলোচনা করেছি আগের দিন, আজকেও উল্লেখ করব। সেই 4 রকম নেগেশনের প্রত্যেকটার মধ্যে কমন কি ব্যাপার? এই 4 রকম নেগেশন বলছি, ভুল বলছি, 4 রকম নাথিং। তার কমন ব্যাপারটা, ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টরটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইনটুইশন। আরো ভালো করে বললে অ্যাবসেন্স অফ অ্যান ইনটুইশন।
বা অ্যাবসেন্স অফ ম্যাটার। সাক্ষাৎকারের বিষয়ের অভাব, এটা হচ্ছে কমন ফ্যাক্টর। A determination is truly negative, তাহলে দু রকমের ডিটারমিনেশন হয়, অ্যাফার্মেটিভ ডিটারমিনেশন আর নেগেটিভ ডিটারমিনেশন। এতটুকু আমরা শিখলাম। তার সঙ্গে আরেকটা জিনিস শিখলাম, নাথিংনেস আসে অ্যাবসেন্স অফ দ্য অবজেক্ট অফ ইনটুইশন বা ম্যাটার থেকে, অ্যাবসেন্স অফ ম্যাটার থেকে। A determination is truly negative only if its concepts reflects the absence of a sensory given. এইটা না থাকলে, সেন্সারি গিভেন না থাকলে, সেটা নেগেটিভ ডিটারমিনেশন। নেগেটিভ তো বুঝলাম, ডিটারমিনেশন কেন? কান্ট এখানে কিন্তু বলেছিলেন রিফ্লেকশন শব্দটা ব্যবহার করেছেন। পুরো ব্যাপারটা হচ্ছে রিফ্লেকশনের মধ্যে। রিফ্লেকশন একটা থট প্রসেস। মনন, মনন চিন্তারই একটা প্রকার। চিন্তা অনেক বড়, থটটা অনেক বড়, মনন তার ভেতরে। আমার যখন জ্ঞান হচ্ছে দ্য টেবিল ইজ ব্রাউন, প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে দ্য টেবিল ইজ ব্রাউন, এটা একটা চিন্তন, কিন্তু এটা একটা মনন নয়। কিন্তু আমি যখন ভাবছি দ্য টেবিল কুড হ্যাভ বিন নট ব্রাউন or non-brown, the table could have been yellow, যে টেবিলটা ইয়েলো হতে পারত, এটা মনন। মননটা মনের ভেতরে হয়। সেন্সারি ইনপুটটা সেখানে ডাইরেক্ট কজ নয়, সেকেন্ডারি কজ হতে পারে। যেমন টেবিল, টেবিলটা আমি কোনো না কোনো ভাবে সেন্সারি ইনপুট দিয়ে পেয়েছি, কিন্তু মননের ক্ষেত্রে সেটা সেন্সারি গিভেন নয়। এখন যখনই মনন করা হয় তখনই তার দুটো অংশ থাকে। কারণ আগেই বলেছেন যে কোনো থটের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ম্যাটার, একটা হচ্ছে ফর্ম। ম্যাটারটা দুভাবে আসতে পারে, পিওর ম্যাটার, পিওর ইনটুইশন দিয়ে আসে, আর সেন্সরি ম্যাটার, যেটা সংবেদনের মাধ্যমে আসে। এখন বলছেন আর একটা দিক থাকে কি, তার ফর্মটা। ফর্মটা আবার দু রকমের হয়, ফর্মস অফ সেন্সিবিলিটি, স্পেস এন্ড টাইম। আরেক রকম ফর্ম হয় সেগুলো হচ্ছে কনসেপ্টস।
এখানে বলা হচ্ছে সেন্সরি গিভেনটা না থাকলেই সেই ডিটারমিনেশন মানে নির্দিষ্ট চিন্তন, সেই ডিটারমিনেশনটা নেগেটিভ। তাহলে এখানে কমন ফ্যাক্টরটা হচ্ছে সেন্সরি ফর্ম, সেন্সরি গিভেন, নট ফর্ম, সরি। তাহলে যার ইনটুইশন আছে সেটাই রিয়েলিটি। এবার এর থেকে আমরা লজিক্যাল কনক্লুশন ড্র করছি, যার ইনটুইশন আছে, ইনটুইশন মানে সেন্সরি ইনটুইশন আছে, সেটাই রিয়েলিটি। আর উল্টো দিক থেকে বলতে গেলে শূন্যতা কি? শূন্যতা হচ্ছে যেখানে এই ইনটুইশন বা সাক্ষাৎ প্রতীতির কোনো বিষয় নেই, তাই সেখানে নাথিংনেস আছে, শূন্যতা আছে। এই অভাবটা, সাক্ষাৎ প্রতীতির বিষয়ের অভাবটাই শূন্যতার জন্ম দেয়। এই পর্যন্ত যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলো, না হলে আমরা পরের পয়েন্টে যাচ্ছি। এই জায়গাটা আমি আবারও বলছি, এই জায়গাটা বোঝা অত্যন্ত ডিফিকাল্ট, কারণ কান্ট মাত্র 1.5 পাতা লিখেছেন। কাজে সেটাকে আমাদের ভেঙে ভেঙে 1.5 পাতার ভিতর ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে অর্থগুলো খুঁজে বের করতে হবে। ওই 1.5 পাতার মধ্যে কান্ট কি বলেছেন। অর্পিতার কাছে যে বইটা চেয়ে আমি এখনই পেলাম, সে বইটা একটু অংশ জায়গা জায়গা পড়েছি, কিন্তু পুরো বইটা এখনো পড়া হয়নি। পরে হয়তো আরো কিছু পড়বো, ততক্ষণেই লেকচার হয়ে যাবে আজকে। তো সেটা এখানে হয়তো বলতে পারবো না। সেখানে অনেকগুলো কথা, খুব ইন্টারেস্টিং কথা আছে, আমি সেকেন্ডারি সোর্স থেকে পাচ্ছি, কিন্তু প্রাইমারি সোর্সটা আমার দেখা দরকার। আমি প্রাইমারি সোর্সটা এখনো ভালো করে পড়ে উঠতে পারিনি। 2 ঘন্টায় যতটুকু দেখা যায় ওই রেফারেন্সের জায়গাগুলো একটু মিলিয়ে দেখেছি, কিন্তু মূলটা পড়িনি। স্যার, ডিটারমিনেশন কি নিশ্চিত অর্থে ইউজ করছেন? নিশ্চয় কথাটার সংস্কৃত নিশ্চয় কথাটার মানেটা খুব স্পেসিফিক। নিশ্চয় বলতে বিলিফ জাতীয় কিছু বোঝায়। এখানে ডিটারমিনেশন ওই অর্থে নয়। বিলিফটা কি মনের ভেতরের বিষয়, তাই তো? আর ডিটারমিনেশন হচ্ছে অবজেক্টের ডিটারমিনেশন। অবজেক্টের ডিটারমিনেশন মানে কি? অবজেক্ট 2 রকমেরই হতে পারে। ইনডিটারমিনেট মানে আনস্পেসিফাইড, এটা অবজেক্ট কিন্তু কি অবজেক্ট কিছুই নয়। তাহলে সেরকম অবজেক্টের কথা আমরা কোনো জাজমেন্টে অ্যাসার্ট করতে পারবো না। যেটা কিছু কিন্তু কিছুই নয়, এরকম হয় নাকি? জাজমেন্টে বলা যাবে না। ওই কিছুই নয়টা যখন কিছু হয়ে উঠলো, কিছুই নয়টা মানে নাথিং নয়, কিন্তু কিছু নয়টা মানে কিছু। কেন না ওইটাই কাক হয়ে উঠলো, কিংবা গোলাপ ফুল হয়ে উঠলো, কিছু একটা হয়ে উঠলো। কিসের দ্বারা হয়ে উঠলো? হয়ে উঠলো কনসেপ্টের দ্বারা। কাকের কনসেপ্ট, গোলাপ ফুলের কনসেপ্ট, এটা হচ্ছে অবজেক্টিভ ডিটারমিনেশন। অবজেক্টটা ডিটারমিন্ড হয়ে গেল। তাহলে ইনডিটারমিনেট অবজেক্টের থেকে ওটা ডিটারমিনেট অবজেক্ট হয়ে গেল। এটাকে বলা হয় ডিটারমিনেশন। তাহলে থটে ডিটারমিনেশন মানে হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষটা নয়, সবিকল্পক প্রত্যক্ষের বিষয়টা। নির্বিকল্পক প্রত্যক্ষের বিষয়টা হচ্ছে ইনডিটারমিনেট। সবিকল্পক প্রত্যক্ষের বিষয়টা হচ্ছে ডিটারমিনেট অবজেক্ট। এই ডিটারমিনেশন কান্ট বলছেন দুভাবে হতে পারে। একটা অ্যাফার্মেটিভ ডিটারমিনেশন,
যেটা লজিক্যাল ফাংশন অফ অ্যাফার্মেশন থেকে আসে, তার থেকে আমরা এক্সিস্টেন্স বুঝি। গোলাপ আছে, কাক আছে। আর একরকম হচ্ছে নেগেটিভ ডিটারমিনেশন, এটা লজিক্যাল ফাংশন অফ নেগেশন থেকে আসে, যে কি নেই। সেটা আবার দুরকম বলেছি। কালো নয়, এটা একটা নেগেটিভ ডিটারমিনেশন, মানে একটা লিমিটেশন করে দিলাম, কালো বাদ দিয়ে সবকিছু। তাহলে ওই সবকিছুটা নাথিং, কি থিং আমি বলিনি, কালো বাদ দিয়ে। কালো নয়, যে চড়ুই পাখি কালো নয়, তো ওটা আমি ডিটারমিনেশনটা বলে দিইনি। এটা এটার এক রকমের নেগেটিভ ডিটারমিনেশন। ইনডিটারমিনেশনও কিন্তু নয়, একরকম ডিটারমিনেশন হয়েছে যে কালো নয়, এই ডিটারমিনেশনটা হয়েছে, কিন্তু একটা নেগেটিভ ডিটারমিনেশন হয়েছে ওই নয়। তাহলে অন্য কিছু, সেটা কি বলিনি, এটা লিমিটেশন। আরেক রকম হচ্ছে নেগেশন, নাথিং, একদম কিছুই নেই, সেটা কিছু হতে পারে না। কিছু হতে পারে না মানে নাথিং বলে আবার একটা থিং থাকতে পারে নাকি? হ্যাঁ, থাকতে পারে। ছাত্রী একটা বই লিখে ফেলেছেন, বিইং এন্ড নাথিংনেস, যেখানে প্রাইমেসি হচ্ছে নাথিংনেস এর, কনসাসনেসটা হচ্ছে নাথিং। সেটা সামথিং হয়ে ওঠে, কিসের দ্বারা হয়ে ওঠে সেটা নিয়ে, সেটা একটা বিশাল আলোচনার বিষয়। কিসের দ্বারা সামথিং হয়ে ওঠে, কনসাসনেসটা, ওই নাথিংটা সামথিং হয়ে ওঠে। ঠিক তেমনি হাইডেগারের কথা আগের দিন বলেছিলাম, ডিজাইন। ডিজাইনটা সাচ কিছু নয়, কিন্তু সেটা রিলেশনশিপ দিয়ে সেটা সামথিং হয়ে ওঠে। ইন দ্য ওয়ার্ল্ড, বিইং ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ সাচ, শুধু বিইং বললে ওটা নাথিং। স্যার ওই বিইং ইন, হাইফেন দিয়েই তো এটাকে হাইডেগার বুঝছেন তো, যে ওয়ার্ল্ডের সঙ্গে নিজে যখন মানে নাথিংনেসটা বা কনসাসনেসটা জগতের সঙ্গে যখন অ্যাটাচ হচ্ছে, তখনই তার একটা সামথিং হয়ে উঠছে। হ্যাঁ, এটাই কথাটা বলছেন তো? একদিক ঠিক বলছো, একই কথা তো? হ্যাঁ। কিন্তু বইতেও সেভাবেই লেখা থাকে, কিন্তু কথাটা একদিক থেকে যেমন ঠিক, আর একদিক থেকে তেমন ভুল, সম্পূর্ণ ভুল। এই কারণে যে বলছি, যে বইতেও তুমি যে কথাটা বলছো, বইয়ে ওইভাবেই লেখা থাকে। ওইভাবে হুম। লেখা ছাড়া উপায় তো নেই, আর কোনো উপায় নেই লেখা, ওইভাবে লেখা ব্যাখ্যা ছাড়া করার অন্য কোনো উপায় নেই, হ্যাঁ। উপায় নেই। কিন্তু আসল ব্যাখ্যাটা হচ্ছে এই, ওইটা জগতের সাথে কানেক্টেড হলে সামথিং হয়ে ওঠে, মানে জগতের কানেকশনটা ওর সঙ্গে হাইফেনেটেড, হুম। অ্যাড অন, হুম। তাই তো? হুম। এটা হুম। সেরকম নয়, এটা সেরকম নয়। এটা বোতলের মুখে ছিপি নয়, হুম। এটা ওই ছিপিটা ছাড়া বোতল নেই। হুম। ওই যে বিইং ইন দ্য ওয়ার্ল্ড এর যে কনসেপ্ট, সেটা হুম। ওই ছিপি ছাড়া বোতল নেই। হুম। ওই রং ছাড়া টেবিলটা নেই, সব নিয়েই টেবিল। ঠিক তেমনি তুমি ছাড়া আমি নেই, তুমি শ্রোতা বলে আমি বক্তা, তার মানে আমি আগে বক্তা, তুমি পরে হাইফেনেটেড হয়ে শ্রোতা হয়ে অ্যাড অন হয়ে যুক্ত হলে, এটা নয়। আমার বক্তৃত্ব সত্তাটাই নির্ভর করে তোমার শ্রোতৃত্ব সত্তার ওপর, কাজে ওটা হাইফেনেটেড নয়, বিইং ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু লেখার সময় তো আর কোনো উপায় নেই লেখার, ওই জন্য হাইফেন দিয়ে লেখা হয়। কিন্তু ওখানে যদি হাইফেনটাকে কেউ লিটারালি বোঝে, তাহলে হাইডেগারকে সম্পূর্ণ ভুল বুঝবে। এবার কান্টে ফিরে আসি। এখানে নাথিংনেসটাও ওই রকম, একটা অ্যাবসলিউট নাথিংনেস আছে। সেটাকে কি করে বুঝবো, সেটাকে দেখা যাক। কান্ট কি বলেছেন সেটা আগের দিন বলেছি। কান্টের লেখাটা খুব প্রিসাইজ, মানে 1.5 পাতাও হবে না, 1 পাতা মতন লেখা, 1 পাতার থেকে কম লেখা,
একটা প্যারাগ্রাফ, অ্যাকচুয়ালি লেখাটা একটা প্যারাগ্রাফ আর একটা চার্ট দিয়েছেন, এই আর কি, একটা টেবিল। যেমন ভাবে তিনি টেবিল অফ জাজমেন্টস দিয়েছেন, টেবিল অফ ক্যাটেগরিজ দিয়েছেন, ঠিক তার করেসপন্ডেন্স একটা টেবিল দিয়েছেন, যাতে ওই চারটে টাইপ নাথিং বলা হয়েছে। ঠিক ওরকম কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলেশন আর মোডালিটি অনুসারে 4 রকম বলা হয়েছে। এই চারটা দিয়েছেন, তার সঙ্গে একটা প্যারাগ্রাফ লিখেছেন। এখন সেই প্যারাগ্রাফ থেকে পুরো অর্থ বের করা অত্যন্ত ডিফিকাল্ট কাজ। সেটাই আমরা চেষ্টা করছি। সেই জন্য আমাকেও খুব, যাকে খুব বাজে ভাষায়, একটু স্ল্যাং ভাষায় বলে, খাবি খাওয়া, খাবি খেতে হচ্ছে। আচ্ছা, এখন এই নাথিং থেকেই কিন্তু কান্ট, এত ইম্পর্টেন্ট কেন এই কনসেপ্টটা, এই নাথিং থেকেই কান্ট নোমেনার কনসেপ্টে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? এর প্রথম টাইপটা তোমরা একটু খেয়াল করে দেখো। আগের দিন একভাবে ব্যাখ্যা করেছিলাম, আজকে আরেকভাবে বলছি। এখন এই কাছাকাছি কতগুলো কনসেপ্ট আছে। একটা হচ্ছে নেগেটিভ, নং। এইটা সম্পর্কে যে মতবাদ, নং সম্পর্কে যে মতবাদ, সেটাকে বলে নয়বাদ। নয়বাদ, নংবাদ কিন্তু নয়, নয়বাদ উচ্চারণটা। দন্তন্য ইঙ বয়াকার দ, দন্তন্য ইঙ বয়াকার দ। এই দন্তন্য ইঙ, এটা বাংলায় দুটো বানান হয়। দন্তন্য ইঙ যখন এটা শব্দ, তখন দন্তন্য ইঙ বানান। নং, নয়, এটার উচ্চারণটা হয় নয়, নয়। দন্তন্য পুন্তস্ত চন্দ্রবিন্দু হ্রস্বই চন্দ্রবিন্দু, নয়। উচ্চারণটা এরকম, নয় বাদ। তার সঙ্গে বাদ, নয় বাদ। বিখ্যাত লেখা তোমরা জানো, রঘুনাথ শিরোমণি, নয় বাদ আমরা পড়ি, ন্যায়, নব ন্যায় পড়ি, নয় বাদ। এখন এই নং, নংটা যখন উপসর্গ হিসাবে ব্যবহৃত হয়, তখন কিন্তু নং এর ইঙয় একটা হস আছে। দন্তন্য ইঙ হল বা হস, এটা হসন্ত শব্দ। হস অন্তে যার হসন্ত, হসন্ত শব্দ, হস আছে, একটা হল আছে, হলন্ত শব্দ। তার থেকে তাহলে বানানটা কি হবে? নং অর্থক, নং যোগ অর্থক, নং অর্থক। ওখানে যদি হসটা বাদ দিয়ে নং, নয় বাদের মতো নয় লেখো, নয় অর্থক, তাহলে হয়ে যাবে নয় আর্থক। বানানটা হতো তন্তন্য ইঙ্গয় আকার থয়রেফ ক, নয় আর্থক হতো। আর নং অর্থক যেহেতু, দন্তন্য ইঙ থয়রেফ ক, নং অর্থক, নংটা উপসর্গ। আচ্ছা, বাংলা ভাষা ছাড়ো এখন, এখন এখানে ফিরে আসি। কান্টে, কান্ট যে 4 রকমের মানে ক্লাসিফিকেশন করলেন, সেই জায়গাটায় আরেকবার যাই। প্রথমটা কোয়ান্টিটি নিয়ে, তার মধ্যে কি ছিল? অল, অল, সাম অ্যান্ড ওয়ান, এই 3টে ছিল কোয়ান্টিটি নিয়ে। অল, সাম অ্যান্ড ওয়ান, এই 3টেকে নেগেট করলে কি দাঁড়ায়? এই 3টেকে নেগেট করলে দাঁড়ায় নান বা নাথিং। এখন অল, সাম, ওয়ান, এই 3টে কি করে হয়? যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে অবজেক্ট অফ ইনটুইশন, কিছু আসে। অল মেন, সাম মেন,
নোবডি বা সক্রেটিস, নোবডি নয়, সক্রেটিস, অল সামওয়ান, প্রত্যেকটাই ইনটিউশনের অবজেক্ট আছে, অর্থাৎ ম্যাটার আছে। ম্যাটারটাকে বাদ দিয়ে দাও, নাথিং পেয়ে যাবে। তাহলে নাথিং এর এটা প্রথম টাইপ। The structure of the division follows the order of the table of categories and should be read under not only the guidance of the table of categories, but also the guidance of the table of both judgments and principles. আমরা দুটো টেবিল পেয়েছি, টেবিল অফ ক্যাটেগরিজ, টেবিল অফ জাজমেন্টস, আর শেষে আবার একটা টেবিল পেলাম, টেবিল অফ প্রিন্সিপালস। এগুলো আমরা আলোচনা করেছি। এগুলো নিশ্চয়ই তোমরা আর প্রশ্ন করবে না আমাকে এখানে, আমার সেখানে ফিরে যাওয়া সম্ভব নয়। আমি বেশিরভাগ লেকচারেই এখন টাইটেল বসিয়ে দিয়েছি, তাতে খুঁজে পেতে সুবিধা হবে। আগেই লেখা ছিল লেকচার 1, লেকচার 2 এইভাবে করে। এখন প্রথম দিকের লেকচার গুলো এইভাবে লেখা আছে, কিন্তু পরের দিকের লেকচার গুলো লেকচারের বিষয়টা কি সেগুলো আমি লিখে দিয়েছি, তাতে করে তোমাদের ঠিক খুঁজে বের করতে, এক্সাক্ট জায়গাটা খুঁজে বের করতে খুব সুবিধা হবে। প্রথম দিকের গুলো আমি করে দেবো, কিছুদিনের মধ্যেই করে দেবো। আসলে প্রথম দিকের গুলো করে দিলে খুঁজে পেতে সুবিধা হবে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না, হঠাৎ করে হ্যাঁ, একটা জিনিস দরকার হলো। আগের গুলো করে দিলে খুব ভালো হবে স্যার। হ্যাঁ, প্রথম কয়েকটা কিছুটা গোটা 10 করা নেই, সেটা আমি করে দেবো, ওটা করে দেবো, অসুবিধা হবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে একই বিষয়ে দুটো লেকচার, যেমন আজকের বিষয়টা দুটো লেকচার হচ্ছে, সেটা আবার 1, 2 করে দেওয়া আছে, যে নাথিং 1, নাথিং 2, অ্যাম্বিগুলির আন্ডারে। আচ্ছা, দিস কনসেপ্ট, তাহলে প্রথম যে টাইপটা, দিস কনসেপ্ট ক্যান্সেলস এভরিথিং, ইজ নান, and it is a concept without an object, hence rational is। অর্থাৎ রেশনাল অবজেক্টটা, রেশনাল ক্যাটেগরি গুলো আছে কিন্তু কোনো অবজেক্ট নেই, তুমি সেগুলো নিয়ে বসে রয়েছো। ক্যাটেগরি গুলো এমন জিনিস যেন অনেকটা ছাঁচের মতো, মূর্তি বানায় দেখেছো, ছাঁচে ফেলে মূর্তি বানায়, ঠিক ওই ছাঁচের মতো, কাস্টের মতো। ওটা অ্যাজ সাচ ওটা কিছু না, ওটা তোমাকে, ওটা দিয়ে তোমার কোনো কিছু হবে না। কিন্তু ওর ভেতর মাটি পড়লে কিংবা কোনো কিছু পড়লে, মাটি হোক, প্লাস্টার অফ প্যারিস হোক, কোনো কিছু পড়লে তাহলে ওটা হয়ে ওঠে সামথিং। ওটা অনেকটা ওরকম, তুমি ছাঁচগুলো নিয়ে বসে রয়েছো, ওই কাস্টিং গুলো নিয়ে বসে রয়েছো, কিন্তু তোমার কোনো অবজেক্ট, ম্যাটার নেই, সেই জন্য ইজ নাথিং। এখানে কান্ট নোমেনার কথাটা বলেছেন। It is interesting that Kant makes an analogy between none and noumena. অ্যানালজি বলছেন, এই নাথিংটাকে ডাইরেক্ট নোমেনা বলছেন না, একটা অ্যানালজি বলছেন। কেন? কারণ নাথিং এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু এই ওয়ার্ল্ডের, এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের কনসেপ্ট। নোমেনাটা এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের বাইরের জিনিস। এখন নোমেনা কেন এই নাথিং এর সঙ্গে কম্পারেবল? কারণ নোমেনারও কোনো অবজেক্ট নেই, ইনটুইশন নেই, এই জন্য নোমেনাটা এমটি। নোমেনাল অবজেক্ট গুলো এমটি। ফ্রিডম, গড, এগুলো কগনিটিভলি এমটি, কিন্তু এগুলো ইন্টেলেকচুয়ালি আছে। কেন আছে সেই আলোচনাটা আমরা করব এই পরে, একটু পরেই করব, কারণ আজকে নয়, মানে 2-1টা লেকচারের মধ্যেই ওই আলোচনাটা, ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, না হলে আমরা বুঝতে পারবো না যে দ্য প্যাসেজ বিটুইন দ্য ফার্স্ট ক্রিটিক অ্যান্ড সেকেন্ড ক্রিটিক, সেটা বুঝতে গেলে ওই জায়গাটা তো অবশ্যই ধরতে হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা।
ফর নাইদার, যার জন্য কান্ট নিজেই বলছেন আমি এই নলেজের ডোমেইনটাকে খুব সীমিত করেছি। কেন করেছি? টু ক্রিয়েট এ ডোমেইন ফর ফেথ, যে আস্থার একটা ডোমেইন, একটা জগৎ তৈরি করবার জন্য জ্ঞানের জগৎটাকে সীমিত করে দিয়েছি। এই যে ইন্টেলেকচুয়ালিজম বলে যেটাকে বলা হয়, যেটা লাইবনিজ বা স্পিনোজার ভিউ, ইন্টেলেকচুয়ালিজম বলে যেটাকে বলা হয়, বিশেষ করে লাইবনিজের ভিউ, ইন্টেলেক্ট যেন জগতের সবকিছুকে ধরে ফেলতে পারে, ইন্টেলেক্টের বাইরে কিছু নেই। কান্ট সেটাকে লিমিট করছেন, আজকের ভাষায় যেটা ডিলিমিটেশন। কনস্টিটুয়েন্সি গুলো ডিলিমিটেশন হয়, সেরকম ডিলিমিটেশন, থটের ডিলিমিটেশন, যে আমার জ্ঞানটা এতদূর পর্যন্ত থাকতে পারবে, তার বাইরেও আছে। আমার এই কনস্টিটুয়েন্সিটা এই পর্যন্ত, তার বাইরে কিছু নেই, তার বাইরে আরেকটা কনস্টিটুয়েন্সি আছে, সেটা অন্যে লড়বে, তুমি লড়তে পারবে না, অন্যে লড়বে, সেটা এসসির জন্য রিজার্ভড হয়ে রয়েছে। এটা জেনারেল কনস্টিটুয়েন্সি, ওটা এসসি রিজার্ভ কনস্টিটুয়েন্সি। ঠিক এখানে কান্ট সেরকমই একটা কথা বলছেন, এটা নলেজের কনস্টিটুয়েন্সি, তার বাইরে একটা কনস্টিটুয়েন্সি রয়েছে, সেটা ফেথের কনস্টিটুয়েন্সি। সেখানে নলেজ কাজ করে না, নলেজ কাজ করে না। তার মেইন রিজনটা হচ্ছে এই, সেখানে কিন্তু নলেজের তো মেইন দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে তার ম্যাটার আর একটা হচ্ছে তার ফর্ম। সেখানে ম্যাটারটা নেই, কিন্তু ফর্মটা কাজ করে যায় উইথ দ্য হেল্প অফ রিজন। সেই জন্য সেই কনস্টিটুয়েন্সিটা ফেইথের কনস্টিটুয়েন্সি, কারণ এক্সপিরিয়েন্সের সঙ্গে তুমি তাকে কখনোই মেলাতে পারবে না, কিন্তু তার ইমপ্লিকেশন এক্সপিরিয়েন্সের উপর অসাধারণ। তাহলে আমার ওখানে দুটো অপশন, সেই কনস্টিটুয়েন্সিটাকে আমি রাখবো না রাখবো না, মানে কান্টের পার্সপেক্টিভ থেকে বলছি। না রাখলে আমার এক্সপিরিয়েন্সে, আমার আমার ব্যবহারে, এক্সপিরিয়েন্সে না ব্যবহারে, ব্যবহার সম্ভব হবে না, একটা প্রচন্ড নেগেটিভ এফেক্ট পড়বে, সম্ভব হবে। উল্টো দিক থেকে সেটাকে যদি রাখি তাহলে ব্যবহার সম্ভব হবে। তাই আমি এই প্র্যাগমেটিক আর্গুমেন্টের দ্বারা সেটাকে রাখবো। স্যার এইখানে এথিস্টরা যদি কান্টকে প্রশ্ন করেন, তখন কি কান্টের কি উত্তর হতে পারে? দেখো, কান্টের কাছে গড, মানে কান্ট ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করতেন, ক্যাথলিক ছিলেন, হুম, হুম, এবং কান্টের কাছে গড কিন্তু ক্রিশ্চিয়ানিটির গড, একেবারে হুম, ক্রিশ্চিয়ানিটির গড। কিন্তু যখন তিনি ফিলসফিক্যালি এস্টাবলিশ করছেন, সেটা কিন্তু তুমি ক্রিশ্চিয়ানিটির গড বলে, মানে তাকে দাগিয়ে দিতে পারবে না, যদি বাজে শব্দ ব্যবহার করতে দাও, তাকে দাগিয়ে দিতে পারবে না। এই কারণে তিনি মনে করছেন ওই প্রপার্টি গুলো, যেগুলো ক্রিশ্চিয়ানিটিতে গডের প্রপার্টি বলে বলা হয়েছে, ন্যায়ের গড অন্যরকম, আল্লাহ অন্যরকম, আল্লাহ ওরকম নয়। যেমন আল্লাহ ডিসিভ করেন, তো অন্যরকম। ক্রিশ্চিয়ানিটির গড ডিসিভ করেন না। নৈয়ায়িক গড বেদ সৃষ্টি করেন, বেদ লেখেন, রচনা করেন, লেখেন না, রচনা করেন। ক্রিশ্চিয়ানিটির গড বেদ রচনা করেন না, ওটা ক্রিশ্চিয়ানিটির গড। কিন্তু উনি বলবেন এটা ফিলসফিক্যালি নেসেসারি, মানে কনসেপ্ট, সেইখানে তুমি ক্রিশ্চিয়ানিটি বলে দাগিয়ে দিতে পারবে না। ফিলসফিক্যালি যদি নেসেসারি কনসেপ্ট হয়,
আপ্রায়োরাই নেসেসারি কনসেপ্ট হয়, তাহলে কান্টের যুক্তি যদি মানি, একজন এথিস্টকেও এটা মানতে হবে, ফিলোসফিক্যালি মানতে হবে। আনার জাস্টিফিকেশনটা কি তাহলে আসতে পারে কান্টের কাছ থেকে, যে তারা তো মানবেন না ওইরকম ট্রান্সেন্ডেন্ট এলিমেন্টই তো মানবেন না এথিস্টরা, এবং তাহলে এই ধরনের যে প্রিসাপোজিশন ফর রিলিজিয়ান সেটাকে কান্ট কিভাবে এস্টাবলিশ করবে? এটা প্রিসাপোজিশন ফর রিলিজিয়ান বলে কান্ট বলেননি। কান্টের কাছে এটা হচ্ছে প্রিসাপোজিশন অফ এথিক্স, মোরালিটি অ্যান্ড এস্থেটিক্স, এইটার প্রিসাপোজিশন। তাহলে তুমি এথিক্স করো না, মোরালিটি করো না, তুমি 4 ভাগ হয়ে যাও। আচ্ছা আচ্ছা, হুম, হয়ে যাও। মানে এটা প্রি কন্ডিশন, যদি এথিক্স করতে হয়, তাহলে অ্যাস্থেটিক্স করতে হয়, তাহলে তাহলে তোমাকে এই প্রিসাপোজিশন গুলো মেনে নিতে হবে। হ্যাঁ। আদারওয়াইজ তুমি নাই মানতে পারো, তুমি ওই ডোমেন থেকে বাইরে থাকো। এটা একটা প্রবাবল আনসার হতে পারে। আরেকটা মানে জিনিস, আরেকটা কথা হচ্ছে, তোমার স্বাভাবিক প্রপেন্সিটি হচ্ছে স্বাভাবিক, এটা সাইকোলজিক্যাল, এটা ট্রান্সেন্ডেন্টাল নয়, এটা সাইকোলজিক্যাল, যে তুমি ওইটা সম্পর্কে চিন্তা করবে অন্তত। যিনি বলছেন যে নেই, ওই ব্র্যাডলি খুব সুন্দরভাবে বলছেন, যিনি মেটাফিজিক্স অস্বীকার করেন, হি ইজ এ ব্রাদার মেটাফিজিশিয়ান। কেন ব্রাদার মেটাফিজিশিয়ান কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি মেটাফিজিক্স সম্পর্কেই কথা বলছেন, যে মেটাফিজিক্যাল অবজেক্ট গুলো নেই। তাহলে মেটাফিজিক্যাল অবজেক্ট গুলো আছে, এইটা মেটাফিজিক্যাল অবজেক্ট আছে এটা বলাও এক রকমের মেটাফিজিক্স, মেটাফিজিক্যাল অবজেক্ট নেই এটা বলাও মেটাফিজিক্স। মানে সর্ট অফ ক্রিটিসিজম, তাই তো? কিন্তু একরকম মেটাফিজিক্যাল ক্রিটিসিজম। মেটাফিজিক্স, তুমি মেটাফিজিক্যাল ক্রিটিসিজম। মেটাফিজিক্স মানছো, হুম। তাই তো, তাই তুমি মেটাফিজিক্যাল ডোমেইনে ঢুকছো। ঠিক তেমনি যিনি বলবেন গড নেই, তিনিও অন্তত থিওলজির ডোমেইনে তাকে ঢুকতে হবে, নাহলে ঢুকে বলতে পারবেন না গড নেই। থিওলজির ডোমেইনে ঢুকতে হবে। তাই জন্য উনি থিওলজি স্কোপটা সবসময় রেখেছেন, বলছেন এটা আমাদের ন্যাচারাল প্রপেন্সিটি, আমরা ওটা নিয়ে ভাবতে, আছে বললেও ভাবতে হবে, নেই বললেও ভাবতে হবে, ওটা নিয়ে, ওটা আমরা ভাবতে বাধ্য। আমাদের কেন বাধ্য সেটা তো ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক যখন আমরা বলবো তখন আমরা বলবো। দ্য সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনে কি বলছেন? সেকেন্ড ডিভিশনে তিনি যেটা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটির বলতে তিনি কি বুঝেছেন? সরি সরি, মানে উনি বলছেন যে সেকেন্ড ডিভিশনে কোয়ালিটি নিয়ে আলোচনা করছেন, কোয়ান্টিটি নয়। ফার্স্ট ডিভিশনটা কোয়ান্টিটি ছিল, সেকেন্ড ডিভিশনটা কোয়ালিটি। কোয়ালিটির মধ্যে যেটা ওই স্কিমা নিয়ে আলোচনা করছিলেন, স্কিমা, সেটার স্কিমা কি? সেটা স্কিমা হচ্ছে ম্যাগনিটিউড। আমরা বলেছিলাম একটা, তার একটা ম্যাগনিটিউড থাকবে, একটা তীব্রতা থাকবে, একটা মাত্রা থাকবে, ডিগ্রি, একটা মাত্রা থাকবে। এখন পজিটিভ ডিগ্রি হতে পারে, নেগেটিভ ডিগ্রি হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, একটা ইন্টেন্সিভ ম্যাগনিটিউড হতে পারে, তার নির্দিষ্ট একটা মাত্রা। আরেকটা ঠিক তার উল্টো, কোনো মাত্রা নেই, সেটা নেগেশন, সেটা নাথিং। যার কোনো মাত্রা নেই সেটা নাথিং। কার মাত্রা নেই? যেখানেই তোমার ইনটুইশন থাকবে তার কোনো মাত্রা থাকবে। তুমি লাল দেখলে কোনো একটা নির্দিষ্ট মাত্রার লালই দেখবে, হালকা লাল, বেশি লাল, রক্তের লাল, কি সিঁদুরে লাল, কিছু একটা দেখবে তো। কিন্তু যেখানে কোনো ইনটুইশনই নেই সেটা হচ্ছে নাথিং, সেখানে কোনো মাত্রাও নেই, মাত্রাটা বলতে পারবে না।
এই জন্য বলা হচ্ছে এটা শুধুমাত্র ওই টেবিল অফ ক্যাটেগরিজ এবং টেবিল অফ জাজমেন্ট দিয়ে বুঝলে হবে না, এখানে প্রিন্সিপালস গুলো দিয়েও বুঝতে হবে, বা তার যে স্কিমা গুলো দিয়েও বুঝতে হবে। তাহলে এখানে ম্যাগনিটিউড যেখানে নেই সেখানে ইনটুইশনও নেই, সেটা নাথিং। Here, negation refers to a concept which doesn't correspond to any object. কোনো অবজেক্টই ওখানে নেই। That is the concept of the absence of an object. Nihil privatum. Privatium. যদি আমি ঠিক উচ্চারণ করে থাকি, আমি ল্যাটিন জানি না। থার্ড ডিভিশনটা বলছেন কিরকম, mere form of an intuition, প্রত্যেকটার ক্ষেত্রে ইনটুইশনের কথা আলোচনা হচ্ছে, কিন্তু form of an intuition, form of an intuition কি? ফর্ম অফ অ্যান ইনটুইশন হচ্ছে স্পেস আর টাইম, এই দুটোই ফর্ম অফ ইনটুইশন। এখানে বলছেন মেয়ার ফর্ম অফ ইনটুইশন সেটা এমটি, এন্স ইমাজিনারিয়াম, ওটা একটা ইমাজিনেশন হয়ে যাবে, মেয়ার স্পেস অ্যান্ড টাইম। কিন্তু উনি স্পেস অ্যান্ড টাইমকে পিওর ইনটুইশন বলেছেন, যে স্পেস অ্যান্ড টাইমকে আমরা ভিতর থেকেই জানি, পিওর জানি। তাহলে আমরা সেটা তো অবজেক্ট আছে, অবজেক্টটাই তো স্পেস অ্যান্ড টাইম। তাহলে ওখানে ইনটুইশন নেই বলা হচ্ছে কেন? পিওর ইনটুইশন তো ওখানে আছে। খুব সূক্ষ্ম এই পয়েন্টটা বুঝতে হবে। উনি এমন কথাও বলেছেন, উই ক্যান ইমাজিন এমটি স্পেস অ্যান্ড এমটি টাইম, বাট উই ক্যানট ইমাজিন অবজেক্টস উইদাউট স্পেস অ্যান্ড টাইম। এই কথাও বলেছেন, এমটি স্পেস অ্যান্ড এমটি টাইমকে ইমাজিন করা যায়, আমরা ভাবতেই পারি স্পেস অ্যান্ড টাইমে কিছু নেই, স্পেস অ্যান্ড টাইম আছে। কিন্তু এখানে আবার বলছি, উনি কিন্তু ফিলোসফি অফ এক্সপিরিয়েন্স করছেন, ফার্স্ট পয়েন্ট। তার সঙ্গে রিলেটেড সেকেন্ড পয়েন্ট, স্পেস এন্ড টাইমের পিওর ইনটুইশন হয়, তার মানে এটা নয় স্পেস আর টাইমকে আমরা কোনো এম্পিরিক্যাল অবজেক্ট ছাড়া জানতে পারি, সেটা নয়। যখন এম্পিরিক্যাল অবজেক্টের ইনটুইশন হয়, সেই উপলক্ষে তার সঙ্গে জুড়ে স্পেস অ্যান্ড টাইমের পিওর ইনটুইশন হয়, শুধু স্পেস অ্যান্ড টাইমের ইনটুইশন হয় না। চিন্তা করা যায়, ইমাজিন করতে পারি। আমাদের প্রোডাক্টিভ ইমাজিনেশনে সেটা আসতে পারে। কার দু রকমের ইমাজিনেশনের কথা বলেছেন, প্রোডাক্টিভ ইমাজিনেশন আর রিপ্রোডাক্টিভ ইমাজিনেশন। রিপ্রোডাক্টিভ ইমাজিনেশনের কথা আমরা কোথায় পেয়েছি? যেখানে ওই রিকালেকশন হয়। তাহলে একটা প্রোডাক্টিভ রিকালেকশন, একটা রিপ্রোডাক্টিভ রিকালেকশন, যেখানে আমরা ওই ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশনে পড়েছিলাম, যেখানে রিকালেকশনের কথা বা ইমাজিনেশনের কথা বলা হয়েছিল। ইমাজিনেশনে রিকালেকশন হয়, রিকালেকশনটা রিপ্রোডাক্টিভ, আগে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটাকে আমি রিকালেক্ট করছি একটা ইমাজিনেশন দ্বারা, ওই দেশকাল থেকে তুলে এনে এই দেশকালে, এখনকার দেশকালে বসাচ্ছি, এটা রিপ্রোডাক্টিভ। আর একরকম প্রোডাক্টিভ ইমাজিনেশন হয়, আমি অনেক কিছু প্রোডাক্টিভ ইমাজিনেশন করতে পারি, যেমন সোনার পাহাড় ইত্যাদি ইত্যাদি। একটা কবিতা লিখে ফেললাম হঠাৎ করে, মাথায় একটু প্রেম টেম চাপলো, কিংবা প্রেমে আঘাত খেয়ে, অনেকেই লেখে কবিতা, সেরকম একটা কবিতা লিখে ফেললাম, এসব হলো, সেগুলো হচ্ছে প্রোডাক্টিভ ইমাজিনেশন। ঠিক তেমনি স্পেস অ্যান্ড টাইমের যে ইমাজিনেশন, সেটা হবে প্রোডাক্টিভ ইমাজিনেশন। এটা আমার কোনোদিন এক্সপিরিয়েন্সে শুধু স্পেস অ্যান্ড টাইম ধরা পড়েনি, ওটাকে আমি প্রোডাক্টিভ ইমাজিনেশনে কল্পনা করছি, যেরকম কোনো অবজেক্ট নেই অথচ স্পেস আছে, টাইম আছে।
সেই রকম স্পেস অ্যান্ড টাইম সেটা কিন্তু এমটি, মানে নাথিং। এটা থার্ড টাইপ। এখানেও অ্যাবসেন্স অফ এন অবজেক্ট, শুধু ফর্মটা আছে, দেখো তার কোনো অবজেক্ট নেই। স্পেস অ্যান্ড টাইম ফর্মটা আছে, তার কোনো অবজেক্ট নেই। স্পেসের ভেতর, আরে বাবা স্পেসের ভেতর তো কিছু বসাবি, তবে তো স্পেশিয়াল অমুক, স্পেশিয়াল তমুক, টেম্পোরাল অমুক, টেম্পোরাল তমুক, তবে না হবে। উনি বলছেন তুলনা দিয়ে, সাচ অ্যাজ শ্যাডো অর কোল্ড। শ্যাডোটা এখানে তাহলে বুঝতে হবে উনি অভাব দিয়ে বুঝছেন। শ্যাডো বলে একটা বস্তু আছে এরকম বুঝছেন না। এটা ওয়েস্টার্ন ফিলসফিতে প্রায় সবাই এরকম ভাবে বোঝে, যে ল্যাক অফ লাইট, অ্যাবসেন্স অফ লাইট। কোল্ডটাও তেমনি অ্যাবসেন্স অফ হিট অর হট। দ্য থার্ড ডিভিশন, এটা ফর্ম অফ ইনটিউশন নিয়ে আলোচনা, না ওটা সেকেন্ড ডিভিশনের কথা বললাম, ওই এক্সাম্পলটা, কিন্তু একটু এক্সাম্পলটা ভুল বললাম। থার্ড ডিভিশন নিয়ে উনি যেখানে আলোচনা করছেন, ওখানে স্পেস অ্যান্ড টাইম আলোচনা করছেন। These are indeed something. স্পেস অ্যান্ড টাইমটা কিন্তু নাথিং মানে একেবারে শূন্য নয়, যেটা ফোর্থ টাইপে আমরা গিয়ে দেখব। সময় নেই প্রায়, তার সংক্ষেপে বলছি। ফোর্থ টাইপটাই গিয়ে দেখবো, কিন্তু এখানে একেবারে শূন্য নয়। কেন? কারণ these are indeed something as forms of intuition. একেবারেই কিছু নেই সেরকম ব্যাপারটা নয়। But are not themselves objects which are intuited. তাহলে নিজেরা কিন্তু ইনটুইটেড অবজেক্ট নয়। এই কথাটা কি করে বললেন কান্ট? অবজেক্টস আর নট অবজেক্টস হুইচ আর ইনটুইটেড। নিজেই বলেছেন স্পেস এন্ড টাইম আর ইনটুইটেড বাই পিওর ইনটুইশন। এখানে এসে বলছেন আর নট অবজেক্টস হুইচ আর ইনটুইটেড। অর্থটা ওই যে পিওর ইনটুইশনে ওটা অবজেক্ট হিসাবে আসে না, ওটা ইনটুইশনের ফর্ম হিসাবে আসে পিওর ইনটুইশনে। তাহলে আমার যখন এম্পিরিক্যাল ইনটুইশন হয়, তার মধ্যেই দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে অফ সেন্সেশন, আর একটা পার্ট হচ্ছে পিওর পার্ট, যেটা ফর্ম। দুটোকে একসঙ্গেই পাই ইনটুইশনে। ওই সেন্সেশন দিয়ে যে পার্টটা পাই সেটাকে বলা হয় এম্পিরিক্যাল ইনটুইশন, আর যেটা আমি সেন্সেশন ছাড়া পাই, সেন্সেশনের সঙ্গে সেন্সেশনকে বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকে, সেটা হচ্ছে পিওর ইনটুইশন। তার তো তাহলে সেন্সেশনটাকে বাদ দিলে কোনো অবজেক্ট থাকে না, সেটা পিওর ফর্ম। সেই জন্য এটা হচ্ছে অ্যাবসেন্স অফ অ্যান অবজেক্ট। বাট আর নট দেমসেলভস অবজেক্টস হুইচ আর ইনটুইটেড। এখানে কথাটার এই মানে, কথাটা লিটারাল মানে ধরলে কিন্তু কান্টের আগের কথার সঙ্গে, যেটা ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকে যে কথাটা বলে এসছেন, আর এখানে A291 B347 A291 B347 এ যে কথাটা বলছেন, দুটো কথা কন্ট্রাডিক্টরি। কিন্তু কথা দুটো যে কন্ট্রাডিক্টরি নয়, সেটা আমরা এতক্ষণে ব্যাখ্যা করলাম। এটা গেল থার্ড টাইপ। এবার ফোর্থ টাইপ। ফোর্থ ডিভিশনটা বোঝা সবচেয়ে সুবিধা। এখানে একটা কনসেপ্ট নিজেই নিজেকে কাটে, এটা বোঝা সবচেয়ে সহজ। এটা একেবারে অ্যাবসলিউট নাথিং, নিজেই নিজেকে কাটে, কনসেপ্টটাই নেই। কনসেপ্ট নেই, তার ইনটুইশন হবে কি করে? তার ইনটুইশনের উপরে কনসেপ্ট চাপে, তো কনসেপ্টটাই তো নেই, কোন ইনটুইশনের উপর চাপবে? তাকে ইনটুইশন হবে না, কনসেপ্ট হবে না। এটা একেবারে অ্যাবসলিউট নাথিং। তো কিরকম জিনিসটা? এটা সেলফ কন্ট্রাডিক্টরি কনসেপ্টস। সোনার পাথর বাটি, ওটা না বলে কান্ট আরো অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল নিয়েছেন। কান্টের এক্সাম্পলটা হচ্ছে যে ওই একটা টু সাইডেড
rectangular figure, rectilinear figure, two-sided rectilinear figure. সহজ কথায় আমরা যে এক্সাম্পলটা খুব করে নিই, সার্কুলার ট্রায়াঙ্গেল। সার্কুলার ট্রায়াঙ্গেল এটা তো হওয়া সম্ভব নয়, কনসেপ্টটাই সম্ভব নয়। এই জন্য কান্ট এটাকে বলেছেন নিহিল নেগেটাম, নেগেশন, নাথিং। নিহিল কথাটা মানে হচ্ছে নাথিং, নেগেশন অফ নাথিং, নেগেশন অ্যাজ নাথিং এখানে করতে হবে। মানে এটা কিছুই হতে পারে না, এর কোনো এটার কোনো পসিবিলিটি নেই, লজিক্যাল পসিবিলিটি নেই। বাকি তিনটের লজিক্যাল পসিবিলিটি আছে, এটার লজিক্যাল পসিবিলিটি নেই। কিন্তু চারটের মধ্যেই কমন হচ্ছে ইনটুইশন ইজ অ্যাবসেন্ট। বা ম্যাটার ইজ অ্যাবসেন্ট, চারটের মধ্যেই কমন। কিন্তু আগের দিন আমরা বলেছিলাম ফার্স্ট আর ফোর্থ এর মধ্যে একটা বিরোধ, মানে দুটো রিলেটেড, ফার্স্ট আর ফোর্থ, এবং সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুটো রিলেটেড। কিভাবে রিলেটেড সেটা আগের দিন আলোচনা করেছিলাম, আজকে আর আলোচনা করব না। যারা শোনেনি তারা তারা আগের দিনের লেকচারটা শুনে নিতে পারো। এই দুটো লেকচার কিছুটা ওভারল্যাপিং অবভিয়াসলি, কিন্তু আমার মনে হলো এটা এতটুকু না বললে হয় না, তো এইটুকু অন্তত বলে আমি এখানে থামছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বল। এই জায়গাটা একটু ভালো করে আমি একটু রিকোয়েস্ট করবো, এই জায়গাটা একটু ভালো করে তোমরাও পড়ো। তোমাদের মনে হয়তো আমি যে ইন্টারপ্রিটেশনটা দিচ্ছি সেই ইন্টারপ্রিটেশনটা ছাড়া অন্য কোনো ইন্টারপ্রিটেশন আসতে পারে, সব ক্ষেত্রেই আসতে পারে, কিন্তু এখানে বিশেষ করে আসতে পারে, কারণ এখানে কান্ট প্রায় কিছু বলেননি। তাতে করে এখানে আমাদের পুরোটাই স্পেকুলেটিভ ব্যাপার, স্পেকুলেট করে বের করতে হচ্ছে যে কি কান্ট বলতে পারেন সেটা। যদি কারোর কোনো প্রশ্ন না থাকে আমি এখানে রেকর্ডিং বন্ধ করলাম এবং সাইন আউট করছি। থ্যাংক ইউ।